প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, প্রধানমন্ত্রীর রাজকীয় বেশেই বাংলাদেশে ফিরবেন, এতটুকু আমি বলতে পারি। শুধু এতটুকু জেনে রাখুন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি অভ্যুত্থান এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধ্বনির মধ্যে দিয়ে ফিরবেন। তবে সুনির্দিষ্টভাবে এর কথা তো নাই, এবং কালকেও কিনা বা এক সপ্তাহের মধ্যে কিনা সে কথা আমি আপনাকে বলতে পারবো না। তবে আমার ধারণা যে মেরুকরণ হচ্ছে, যে ভেতরে এই এদের যা অবস্থা, অর্থাৎ এই দখলদার বাহিনী, টোকাই বাহিনীদের যা অবস্থা, সেটা ফলশ্রুতিতে আমি পরিষ্কার করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর ফেরার সম্ভাবনা এবং সেই কাছাকাছি যে সময়টা, সেটা কাছাকাছি এসে পৌঁছেছে। বাংলাদেশ যেখানে গিয়ে ঠেকেছে সেটা আমার মনে হয় আপনি খুবই ওয়াকিবহাল একজন সাংবাদিক হিসেবে আপনি দেখতে পেয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্রটা কোথায় গেছে। একটা রাষ্ট্রের যদি তিনটা অর্গান হয়ে থাকে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং সেই রাষ্ট্রের প্রশাসন এবং সংসদ তো বাংলাদেশে এখন নাই, আর প্রশাসন এবং আর বিচার ব্যবস্থা, এ দুটোর যে তথৈবচ অবস্থা এবং যে ভয়ঙ্কর অবস্থা, সেটি দেখে বোঝা যেতে পারে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি একেবারে আপনাকে সাম্প্রতিক সময় একটি ঘটনা বলি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে ভারতে কি ধরনের কথাবার্তা হচ্ছে। কালকে আমি দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন একটি শক্ত এবং শক্তিশালী বার্তা ছাড়া হয়েছে, যেটা লাস্ট লাইনটা আমাকে বারবার ভাবিয়েছে। সেখানে বলেছে যে ভারত ঠিক সেই ব্যবস্থাই নেবে যেই ব্যবস্থা তার নাগরিকদের জন্য সঠিক। রাশিয়া থেকে তারা তেল কিনবে না কি কিনবে, সেটা ভারত সবচাইতে আগে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ একটা রাষ্ট্রের মেরুদণ্ড কতটা সোজা হলে এইভাবে কথা বলতে পারে। ঠিক অপরদিকে আপনি বাংলাদেশকে দেখেন, একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে, যেটা চোরের মতো এটা গোপন রাখতে চেয়েছিল, ভেবেছে এইটা আমরা কখনোই জানতে পারবো না। অথচ ইন্দিরাজি আপনি দেখেন, আমাদেরকে গত 54 বছর ধরে শুনে আসতে হয়েছে যে ভারতের সাথে নাকি আমরা অনেকগুলো গোপন চুক্তি করেছি, আমরা নাকি ভারতের সাথে খালি গোপন চুক্তি করি এবং আমরা নাকি এগুলো দেখাই না। আজকে 1 বছর হয়ে গেল ভারতের সাথে একটিও গোপন চুক্তি বা সারা পৃথিবীর কারোর সাথে আমরা কোনো গোপন চুক্তি করেছি এটা দেখাতে পারিনি। দেখুন, আজকে সেই গোপন চুক্তির ভেতরে আমি এই মাত্র এগুলো পড়ছিলাম, সেখানে লেখা আছে যে বাংলাদেশ তার দেশের আইন কেমন বানাবে সেই গোপন চুক্তির ভিতরে আইন পর্যন্ত লিখে দিচ্ছে আমেরিকা। বলে দিচ্ছে যে চায়না থেকে ওই পণ্য কেনা যাবে না, এই পণ্য কেনা যাবে না, এই জায়গাতে যাওয়া যাবে না, ওই জায়গাতে যাওয়া যাবে না। বর্ডারে বাংলাদেশ কিভাবে অ্যাক্ট করবে, বাংলাদেশ কিভাবে তার ট্যাক্স নেবে, বাংলাদেশ কিভাবে একজন কর্মকর্তা কিভাবে ইপিজেডে এসে পর্যবেক্ষণ করবে, সেইটা পর্যন্ত বলে দিচ্ছে। অর্থাৎ একজন পর্যবেক্ষক, একজন ইন্সপেক্টর যখন ইপিজেড গুলোতে পরিদর্শন করতে আসবে, সে কোনো ঘোষণা ছাড়াই যেতে আসতে পারে এবং সে যেন যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারে, সেইটার প্রভিশন রাখার জন্য মার্কিনীরা নির্দেশ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের আইন প্রণীত হবে আমেরিকার নির্দেশের মাধ্যমে। গত 1 বছরে বাংলাদেশ তার সার্বভৌমত্ব এইভাবে বিকিয়ে দিয়েছে। আমি আপনাকে একটা তাজা খবর দেই, আপনার মনে হয় এই খবরটা ইম্পর্টেন্ট হবে। এটা গত 3 সপ্তাহের ভেতরের খবর। আমেরিকার একজন বিদায়ী সেক্রেটারি আছে, তার নাম হচ্ছে ম্যাথিউ বে। আপনি ইন্টারনেটে সার্চ করলে তাকে পাবেন, ম্যাথিউ BEH, ম্যাথিউ বে। এই ম্যাথিউ বে চলে যাচ্ছে আফগানিস্তানে, আর হয়তোবা অল্প কিছুদিন আছে অন্য একজনের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছে। যার উপরে দায়িত্ব দিচ্ছে আমি তার নামটা এখন বলছি না। একে বলা হয়ে থাকে, এ হচ্ছে এই আমেরিকান এমবিসিতে একজন সিআইএ এজেন্ট। সেখানে সে অন্য একটা রূপে, অর্থাৎ সে ধরেন রাজনৈতিক সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, এই নাম দিয়ে সেইখানে আছে, মূলত সিআইএ হয়ে কাজ করে। আচ্ছা, এই লোকটি বাংলাদেশের রেজিম চেঞ্জে ওতপ্রোতভাবে জড়িত ছিল আপনার এই ডোনাল্ড লু এবং পিটার হাসের সাথে। এবং সে গত 2 সপ্তাহ 3 সপ্তাহের ভেতরে বিভিন্ন মানুষকে যে ভয়ঙ্কর সমস্ত কথাবার্তা বলেছে, যে তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের শাসন ক্ষমতাতে কে আসবে। আচ্ছা, তারা বিএনপিকে বলছে যে তারেক রহমানকে ছাড়া বিএনপিকে ভাবতে হবে। আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। জামাতে ইসলাম এবং এনসিপির সমন্বয়ে এবং অন্যান্য কয়েকটা সমমনা পার্টির থেকে তারা কয়েকজন এমপি বানিয়ে তারা সরকার চালাবে। কেন চালাবে জানেন? কারণ ভারতের পাশে তারা একটি বেস বানাতে চায়। এই কোয়াডের নিয়ন্ত্রণের কথা বলে ভারতের পাশে
তারা একটি সামরিক ঘাঁটি বানাতে চায়। তাদের যদি একটি পুতুল সরকার না থাকে তাহলে সেটা সম্ভব না। আমি যে আপনাকে কথাগুলো বলছি টুকে রাখেন, আমার কথা সত্য না মিথ্যা আপনি কিছুদিনের মধ্যেই টের পাবেন। বাংলাদেশের প্রশাসন এখন চলছে সম্পূর্ণ আমেরিকার প্রেসক্রিপশনে। দেখেন এত প্রভুত্ব করছে, এত কি ভয়ঙ্কর দালালি করছে, এরপরও আমেরিকা বাংলাদেশের উপরে আপনার 20% এক্সট্রা ট্যারিফ দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ এখন যে ট্যারিফটা ছিল এটার আগে 15% ট্যারিফ দিত, ট্যাক্স দিত। তাহলে আপনি বলেন তো সেটা ঢেউ কোথায় এসে লাগবে? বাংলাদেশের মানুষের গায়ে দুর্ভিক্ষের আঁচ লাগতে যাচ্ছে। এবং আমি আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে, খুব অচিরেই শুরু হবে। কিন্তু আমি যেটা বলেছি যে সোমালিয়া বা আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে, সিরিয়াতে, সোমালিয়াতে, ইয়েমেনে যে গৃহযুদ্ধগুলো আমরা দেখেছি, অস্ত্রের সংঘাত, সেই অস্ত্রের সংঘাত হবে। ওয়াকারুজ্জামান একটা, আমি আপনাকে কি বলবো, বলার অপেক্ষাই রাখে না। আপনি জানেন যে তার প্রতি আমার কিরকম ক্রোধ, রাগ, এটা আমি অনেকবার বলেছি। স্ট্র্যাটেজিগত কারণে আমরা একটা সময় মনে করেছি যে তারা হয়তো তাদের ভুলটাকে রেকটিফাই করতে পেরেছে, রেকটিফাই করবে। এখন দেখা যাচ্ছে যে যেই লাউ সেই কদু, এবং এটা বলতে তার কোনো দ্বিধা নেই। বিশেষ করে গোপালগঞ্জে সেনাবাহিনী যে গণহত্যা চালিয়েছে, তারপরে তো আর এটা বলতে কোনো রকমের দ্বিধা নেই যে এই সেনাবাহিনী 5ই অগাস্টের পেছনে অতপ্রতভাবে জড়িত ছিল, বা কতিপয় সেনাবাহিনীর ব্যাটালিয়ন বা অফিসাররা। সমগ্র সেনাবাহিনীকে বলাটা ঠিক হবে না হয়তো, বা আমি বলবো কতিপয় বা কিছু, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। আর ওয়াকারুজ্জামান এখন আছে, ওয়াকারুজ্জামান হচ্ছে তার 2026-এর জুন পর্যন্ত তার চাকরির মেয়াদ। এইটাকে সে কিভাবে বাঁচিয়ে রেখে এলপিআর এ যেতে পারে আর 1 বছরের জন্য। এরপরে কানাডাতে যে কোটি কোটি টাকা পাচার করেছে সেখানে চলে যাবে তার মেয়ের কাছে। এটাই হচ্ছে তার একমাত্র ধান্দা, এটা ছাড়া আমি আর অন্য কিছু দেখি না। ইউনূসের পুরো ব্যাপারটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা যে এই পাতানো ইলেকশনটা দিবে, এই ইলেকশনের পরে এই এনসিপি আর জামাতকে ক্ষমতায় আনার পরে সে রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারে, তাকে রাষ্ট্রপতি হয়তো বা বানানো হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনা আছে। কারণ একটা কথা মাথায় রাখবেন যে ভয়েড অ্যাব ইনিশিও হয়ে গেছে, শুরুতেই তারা বাতিল। এরা যে ইলেকশনটা করবে সেটা অবৈধ, ওদের মাধ্যমে যে সরকার ক্ষমতা গ্রহণ করবে সব অবৈধ। এটা অটোমেটিক বাতিল, এটার জন্য কোনো পার্লামেন্টের সেশনেরও দরকার নেই, নাথিং। এটা এমনই বাতিল যে এটার জন্য কোনো পার্লামেন্টের সেশন করেও বাতিল করার দরকার নেই, একদম শুরুতেই বাতিল। সুতরাং এই যে আপনি বলছেন যে সাংবিধানিক একটা পদ পেয়ে যাবে, প্রেসিডেন্ট হবে, পুরো প্রক্রিয়াটা যখন অবৈধ তখন সে বৈধ পজিশনে গেলেও যেই প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে এসেছে সেই প্রক্রিয়া অবৈধ হওয়ার কারণে পুরো কাজটাই অবৈধ হয়ে যাবে। বিএনপি আসলে যা করছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, নিপীড়ন। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, একের পর এক হামলা, চাঁদাবাজি, গুন্ডামি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় মোড়ে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। তারা তো ভেবেইছে যে তারা ক্ষমতায় অলরেডি চলে এসেছে, অথচ জানে না তাদের পেছনের খেলা কি হচ্ছে। এবং আমেরিকান এমবাসি থেকে পরিষ্কারভাবে বলা আছে যে তারেক রহমানকে তারা মানতে চায় না। আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমান এখনো পর্যন্ত বাংলাদেশে আসেনি, এই ধরনের নেগোসিয়েশন চলছে, কথাবার্তা চলছে। এখনো পর্যন্ত আমি বলতে পারি যে আমেরিকান এমবাসি এনসিপি এবং জামাতকে ক্ষমতায় আনার জন্য মরিয়া। এইটার জন্য তারা নানান ধরনের চেষ্টা চরিত্র করছে, এটার জন্য তারা সংবিধান চেঞ্জ করতে চাইছে। এবং আপনি জানেন যে এর আগে আমি একজন লোকের নাম বলেছি, ফরাদ মজাহার, তাকে তাদের শিক্ষাগুরু হিসেবে দিয়েছে, সে তো এদেরকে ভালোই তালিম দিয়েছে। এখন তারা জুলাই সংবিধান, এবং ওই পরিষ্কারভাবে বলা আছে যে বাংলাদেশের গণতন্ত্র যেটা সেটা হচ্ছে পশ্চিমা গণতন্ত্র, অর্থাৎ ফরাদ মজাহারের বইয়ে পরিষ্কার লেখা আছে এই গণতন্ত্র চলবে না, আর এইখানে কালচারের ভেতরে ইসলামকে আনতে হবে, এইসব কথাবার্তাই বলা আছে। অর্থাৎ এটাকে পুরো একটা ইসলামাইজেশন করে ফেলবে, এটাকে একটা ইসলামিক রিপাবলিক করবে। আপনি নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে। এটা নিয়ে যে আমরা কথা বলছি, এটা নিয়ে আলোচনা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রুকুচকে তাকাচ্ছে, খোঁজ নিচ্ছে, এই পুরো ব্যাপারটা হচ্ছে এক ধরনের, আপনি খেয়াল করে দেখবেন যে সামনে কি আসছে, তাহলে বুঝবেন যে ওই কাজটার জন্যই এই কাজটা করা হচ্ছে। অর্থাৎ কোনো একটা কিছুকে আড়াল করার জন্য বা কোনো একটা কিছু আসবে সেটাকে বুঝতে না দেওয়ার জন্য এমন একটা ফালতু কাজ করা হচ্ছে যেটা মিনিংলেস। আমি মনে করি না, কারণ স্বতন্ত্রভাবে তার্কি কিন্তু জামাত ইসলামের একজন আপনার ফান্ড দেয় এমন একটি দেশ। আপনি জানেন যে জামাত ইসলামের এই যে পুরো চলার পথের যত টাকা পয়সা এবং বাংলাদেশে যে তারা নানান ধরনের ব্যবসা বাণিজ্য করছে,
এটার পুরা একটা জায়গা হচ্ছে তার্কি একটা স্টেক হোল্ডার আছে একটা দীর্ঘদিন ধরে। ফলে আমি মনে করি তার্কির এটা একটা নিজস্ব জামাতি বলয় থেকে এটা করছে, অন্য কিছু না। বাংলাদেশের পরিবর্তন যেটা হয়েছে সেটার প্রথমত হচ্ছে তার আইন শৃঙ্খলা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি। প্রায় 3000-এর মতো পুলিশ অফিসারকে খুন করা হয়েছে, আপনার প্রায় 15-20 হাজারের মতো বা এই রেঞ্জের মতো আপনার যে পরিবারের সদস্য এবং একই সাথে অনেক পুলিশের সদস্যরাও নিখোঁজ আছে। অর্থাৎ এই 3-4 হাজার পুলিশের ফ্যামিলিকে যদি আপনি এক্সটেন্ডেড ভাগ করেন, এক একটা ফ্যামিলিতে এভারেজে 2 বা 3 জন করেন, প্লাস হচ্ছে অনেকেই সেখানে নিখোঁজ আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে গেছে। রাস্তার যেখানে সেখানে ছুরি, আপনার ছিনতাই, চুরি, ডাকাতি, জবাই করে মেরে ফেলছে, নৃশংস কায়দায় মেরে ফেলছে, যেগুলো আমরা বাংলাদেশে কখনো দেখিনি। যে একজন মানুষকে মেরে আপনার পোলে ঝুলিয়ে দেওয়া যায়, এটা আমরা কোনো দেখিও নি, কল্পনাও করিনি। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। নারীদের নিরাপত্তা, নারীদের কর্মসংস্থান, এই প্রত্যেকটা জিনিস এখন ইসলামাইজেশন হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা এসেছে যে লেগিংস পরতে পারবে না নারীরা, আপনার স্লিভলেস জামা কাপড় পরতে পারবে না, এই ধরনের নির্দেশনা এসেছে। অথচ বাংলাদেশ একটি সেকুলার কান্ট্রি, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ কান্ট্রি। বাংলাদেশ এখন কোন পথে যাবে সেটা একটা শেপ আপ হচ্ছে। এই যে আমি বিচার ব্যবস্থার কথা বলছি, যে বিচার ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে। বিচারপতি, এখন যে প্রধান বিচারপতি আছে সে কোনো বৈধ প্রধান বিচারপতি না। এই অবৈধ প্রধান বিচারপতি এখন আবার নিয়োগ দিয়েছে 53 জনকে। এই 53 জনকে কিভাবে নিয়োগ দিয়েছে, কোন প্রক্রিয়াতে নিয়োগ দিয়েছে আমরা কেউ জানি না। 18 জন বিচারপতিকে বরখাস্ত করা হয়েছে। যে আইনে বরখাস্ত করা হয়েছে সেই আইনে কোনোদিনই বরখাস্ত হতে পারে না। অর্থাৎ বিচার ব্যবস্থাও ভেঙে পড়ছে। আইন শৃঙ্খলা বলেছি, বিচার ব্যবস্থা বলেছি, আর্থসামাজিক অবস্থা বলেছি। এডুকেশন সিস্টেম তো সিম্পলি বলা যায় যে বখাটেদের খপ্পরে। আপনার ম্যাট্রিক পরীক্ষাতে ফেল করেছে, অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষাতে ফেল করেছে, সেই ফেল করার পরে তারা মিছিল বের করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে। যখন মন চাইছে তারা আন্দোলন করছে, যখন মন চাইছে তারা বলে আমরা পরীক্ষা দিব না, অমুক পরীক্ষা বন্ধ করতে হবে, তমুক পরীক্ষা বন্ধ করতে হবে। ভারত সরকার তার দুহাত প্রসারিত করেছে বাংলাদেশের এই ধরনের একটা দুর্যোগে। দেখুন, এখানে দুটো ক্যারেক্টার আছে। একটি হচ্ছে যে একজন ব্যক্তি শেখ হাসিনা, একজন মমতাময়ী নারী ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা, অন্যদিকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ভারত এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে ব্যক্তি প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী। ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা বা ব্যক্তি শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী, এই দুটো জিনিস কিন্তু আপনাকে দেখার বিষয়। ভারতের আতিথেয়তায় রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমানে করে ভারতে পৌঁছে দিয়েছে এবং ভারত সাদরে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে বরণ করেছে। এবং এই দলমত নির্বিশেষে আমি কৃতজ্ঞ ভারতের কাছে যে তারা প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে তার অতিথি হিসেবে গ্রহণ করেছে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা, হ্যাঁ, অন্য কোনো দেশে তিনি যাবেন। সেই অন্য দেশটা হচ্ছে তার নিজেরই দেশ বাংলাদেশ, এবং সেই দেশে যাওয়ার ক্ষেত্র অনেক দূর পর্যন্তই প্রস্তুত হয়েছে বলে আমার ধারণা। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন এবং দ্রুতই ফিরবেন, এবং লক্ষ লক্ষ জনতার হর্ষধ্বনি, লক্ষ লক্ষ জনতার অভিবাদনে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। সুতরাং এদেরকে যখন উৎখাত করা হবে তখন মাননীয় প্রধানমন্ত্রী রূপেই ফিরবেন। জনবিস্ফোরণ হতেও সময় লাগে না, জনমানুষ একত্রিত হতেও সময় লাগে না। এই কাজগুলো আর সাধারণ মানুষ যেভাবে অতিষ্ঠ হয়েছে, যেভাবে তাকে অতিষ্ঠ করা হয়েছে, যেভাবে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু নস্যাৎ করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ তো কয়দিন আগেও রাস্তাতে নামলো মাইলস্টোন স্কুলের যে ঘটনাটাতে, সেইটাতে আপনি দেখেননি যে বাচ্চারা কিভাবে রাস্তায় নেমে গেছে, কিভাবে। আমরা তো মনে করি এখনো পর্যন্ত খেলা শুরুই হলো না, খেলার তো এখনো ঠিক মতো শুরুই হলো না, বাঁশি ঠিক মতো বাজলো না। অপেক্ষা করুন। আমার কথা সাউন্ডস আপনার কাছে মনে হতে পারে যে না 1 বছর হয়ে গেল। আমি অনেক কথা জনসম্মুখে বলতে পারি না, সেটা আমার পক্ষে বলা সম্ভবও না।